বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের ক্লাস 9-এর একটি গদ্যাংশ রাধারানী। চলো আমরা প্রথমে এর আগে উৎসটা জেনে নিই। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি মূল উপন্যাস রয়েছে যেটার নাম রাধারানী। সেই রাধারানী মূল উপন্যাসের প্রথম পরিচ্ছেদের একটি অংশ তোমাদের নির্বাচিত অংশ হিসেবে তোমাদের কিন্তু সিলেবাসে এটা রয়েছে। তো সবাইকে বলবো তোমরা একটু বই খুলে নাও। আর চলো এটা এই গল্পটা তো পড়বো, এই গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা রয়েছে, ঠিক আছে? তো চলো আমরা আলোচনাটা শুরু করে দিই। দেখো, রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়েছিল। মাহেশে মানে একটি জায়গা যেটা হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত। অর্থাৎ রাধারানী নামে একটি বালিকা মানে একটি ছোট্ট মেয়ে, সে মাহেশে মানে ওই এলাকায় সে হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, অর্থাৎ একাদশ মানে 11 বছর তার এখনো পরিপূর্ণ হয়নি, মানে তার বয়স হচ্ছে কত, 10+। ঠিক আছে। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, অর্থাৎ তাদের অবস্থা পূর্বে মানে আগে ভালো ছিল, মানে তাদের অবস্থা ভালো ছিল, তারা ছিল বড় মানুষ, মানে তাদের বড়লোক ঘর এরকম টাইপের তারা মেয়ে ছিল। কিন্তু তাহার পিতা নাই, অর্থাৎ রাধারানীর বাবা নেই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। তার মাতার সঙ্গে মানে রাধারানী মায়ের সঙ্গে তারই একজন জ্ঞাতি, মানে বাবার বাড়ির যে রিলেটিভ রয়েছে মানে আত্মীয় রয়েছে, তার অনেক দূর দূর সম্পর্কে যারা রয়েছে তাদেরকে বলা হয় জ্ঞাতি। ঠিক আছে। সেই জ্ঞাতির একটি মোকদ্দমা মানে মামলা, যাকে বলা হয় কেস, সর্বস্ব লইয়া মোকদ্দমা, মানে সেই মামলাটা মানে সেই কেসটা হয় সব কিছু নিয়ে, মানে রাধারানীদের বিষয় সমস্তি সম্পত্তি বাড়ি ঘর সবকিছু নিয়ে সেই কেস বা মামলা হয়। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। বিধবাকে এখানে বিধবাকে রাধারানীর বাবা যেহেতু নয়, তার মা হচ্ছে বিধবা, সেই রাধারানীর মা হচ্ছে তোমার মোকদ্দমা মানে সেই কেসটিতে সে হাইকোর্টে হেরে যায়। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিওকে বাহির করিয়া দিল। অর্থাৎ ডিক্রিদার জ্ঞাতি মানে কি, যে কেসে জিতেছে, মানে ওই কেসটা বা ওই মামলাটাই যে জ্ঞাতি তাদের মামলা করেছিল, সে জ্ঞাতি যে জিতেছে তার একটি হুকুমনামা, ডিক্রি জারি মানে একটা রিসিভ কপি তো পেয়েছে, তোমার আদালত থেকে হোক কোর্ট থেকে হোক একটা রিসিভ কপি পেয়েছে, সেই রিসিভ কপি নিয়ে ভদ্রাসন হইতে মানে তার বাস্তব ভিটে থেকে, মানে যেখানে রাধারানীটা ছিল সেই বাড়ি থেকে তাদেরকে বাহির করিয়া দিল। উহাদিগকে মানে রাধারানী আর রাধারানীর মাকে বাহির করিয়া মানে বের করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি, মানে তাদের যে বিষয় সম্পত্তি ছিল সেটা ছিল অনুপাত কত, প্রায় 10 লক্ষ টাকা। এটা কিন্তু তোমাদের এমসিকিউ দেয় এই প্রশ্নটা, ঠিক আছে? বিক্রেতার সকলে লইল, মানে এই সব কিছু ওই যে জ্ঞাতি যে আত্মীয় যে জিতেছিল সে কেসে সে কিন্তু সবকিছু নিয়ে নিয়েছিল। খরচা ও ওয়াসিলা দিতে নগদ যাহা ছিল তাও গেল, মানে খরচা এবং তার ধার বাবদ এই যে তার কেস চালাচ্ছিল তার সবকিছু যে ছাত্র মানে তোমার খরচাপাতি হয়েছিল সেই সবকিছু দিতে দিতে তাদের সবকিছু শেষ। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কৌশলে একটি আপিল করিল। রাধারানীর মা কি করলো, তার অলঙ্কার তার যে গহনাপাতি ছিল সেই গহনাগুলোকে বিক্রি করে সে আবার প্রিবি কৌশলে মানে উচ্চ আদালতে সে আবার আপিল করিল, মানে আবার তার কেসটা যাতে আবার দেখা হয় সেই জন্য আবার ঘুরে আবেদন জানালো। কিন্তু আহার সংস্থান রইল না, মানে এত কিছু তার বিষয় সম্পত্তি চলে গিয়েছে, তার যে গহনা সেটাও সে বিক্রি করে ফেলেছে। এর ফলে কি হয়েছে, তাদের আর আহার মানে খাবার খাওয়ার মতো কিছুই ছিল না। বিধবা একটি কুটিরে মানে গ্রামের ছোট্ট যে ঘর, ঠিক আছে, মাটির ঘর সেটাকে বলা হয় কুটির, সেই কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারের শারীরিক পরিশ্রম করিয়া দিন পার করিতে লাগলো, মানে দিন রাত খেটে কোনো রকমে তাদের দিন আনতে পান্তা ফুরোয় বলে না, সেই রকম কোনো রকমে তাদের চলে যাচ্ছিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর বয়স 10-11 বছর। সেকালের যুগে তো আমরা জানি 7-8 বছর বা 9 বছরের বালিকাদের বিয়ে দিয়ে দেওয়া হতো। এই কারণেই তো রাজা রামমোহন রায় বলো, বঙ্কিমচন্দ্র বলো, এরা প্রতিবাদ জানিয়েছিল, এই কারণেই তো শিশু সতীদাহ প্রথা হয়েছিল, তাই না? সেই তখনের যুগে দাঁড়িয়ে রাধারানীর মা কিন্তু রাধারানীর বিয়ে দিতে পারেনি। তার 11 বছর হয়ে গিয়েছে, তাও প্রায় 11 বছর হয়ে গিয়েছে, তাই তার এখনো বিবাহ দিতে পারেনি। ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, মানে রাধারানীর মা ঘোরতর মানে খুব
অসুস্থ হয়ে পড়লো। ঠিক আছে, সে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল। যে সে যে দিন রাত পরিশ্রম করে যে রোজগার করতো, সে অসুস্থ হয়ে যাওয়ায় সেটা বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং আর আহার চলে না, মানে আর খাবার আনা বা রোজগার করার মতো কেউ ছিল না, তো তাই আর খাবারও তাদের জুটলো না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস, রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। মাতা ছিল, মানে রাধারানীর মা ছিল খুব রোগা, জীর্ণ এরকম টাইপের। সেই কারণে তার কাজ কাজ করে তার উপবাস হয়ে যেত। রাধারানীর খাবার জুটলো না বলে সে ছিল উপবাস, মানে না খেয়ে খাওয়া থাকা, যেটাকে আমরা বলি। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, মানে রথের দিনে, যেহেতু রথের আগের দিনে আমরা এক্ষুনি পড়ে এলাম কি তার মা ঘোরতর অসুস্থ হয়েছে, আর রথের দিনে কি হয়েছে, সে আরো অসুস্থ হয়ে পড়েছে। পথ্যের প্রয়োজন হইল, মানে কি তার খাবার, ওষুধ এইসবের প্রয়োজন হইল। কিন্তু পথ্য কোথা, মানে এই সমস্ত সে কোথা থেকে পাবে, কি দিবে, মানে কেই বা দিবে তাদেরকে। রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। রাধারানী কাঁদতে কাঁদতে কত বনফুল, এটা কিন্তু প্রশ্ন দেয় এমসিকিউ, কি ফুল রাধারানীর মালা মালা গেঁথেছিল কি ফুল দিয়ে, উত্তর হবে কিন্তু বনফুল। ঠিক আছে, এই জায়গাটা দেখবে। সে বনফুল দিয়ে কি করলো, সে মালা বনফুল তুলে একটা মালা গেঁথেছিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রি করিয়া দুই একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী ভেবেছিল যে এই মালা যদি সে রথের হাটে নিয়ে গিয়ে বা রথের মেলায় নিয়ে গিয়ে বিক্রি করে, তাতে যে রোজগার হবে, যে টাকা সে পাবে দু এক পয়সা, সেটা দিয়ে তার মায়ের পথ্য, মানে খাবার ওষুধ আদি এই সমস্ত হয়ে যাবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। মানে রথের অর্ধেক টান, মানে একটুখানি রথ টানা হতে না হতেই মুষলধারায় বৃষ্টি চড়িয়ে আসছে। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মানে যে হারে বৃষ্টি এসে গেছে সবাই কিন্তু চলে গিয়েছিল মেলা থেকে। রথের হাটে, সরি, মালা কেহ কিনিল না, যেহেতু লোকজন চলে গিয়েছে তাই মালা আর কেউ কিনলো না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না। রাধারানী ভেবেছিল যে আমি না হয় একটু ভিজে যাই, কোনো অসুবিধা হবে না, বৃষ্টি থামলে আবার লোকজন হবে মেলায়, তখন আমার মালা ঠিক বিক্রি হয়ে যাবে। কিন্তু লোক আর জমলো না, কারণ বৃষ্টি তো আর থামেইনি। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। বড় সন্ধ্যা হয়েছে, ধীরে ধীরে রাত হচ্ছে, এরপরে কি হচ্ছে, গভীর অন্ধকার হচ্ছে। অগত্যা, মানে সে কোনো রাস্তা না পেয়ে নিরুপায় হয়ে বাধ্য হয়ে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরিল। সে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। অন্ধকার, পথ কর্দময় পিচ্ছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। মুষলধারায় বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট কাদা হয়ে গেছে, পিচ্ছিল হয়ে গেছে, এই কারণে সে কিছুই দেখতে পাচ্ছিল না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বসতেছিল, মানে মুষলধারায় বৃষ্টি পড়িতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। মাতার যে খেতে পায়নি, তার যে ওষুধের প্রয়োজন, পথ্যের প্রয়োজন, তার ভাতের দরকার, এ কথা ভেবে যে মুষলধারায় বৃষ্টি পড়িতেছিল না, তার থেকেও অনেক বেশি তার চোখ দিয়ে কান্না ঝরে পড়ছিল। কারণ তার থেকেও যেন সে বেশি কাঁদছিল তার মায়ের অন্নাভাবের কথা মনে পড়ে। তারপরে বলেছে কি, রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। রাধারানী কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, যেহেতু পিচ্ছিল কর্দময় পথ, ঠিক আছে, সে কারণে সে কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছিল, আবার সে উঠে দাঁড়াচ্ছিল, আবার সে আছাড় খাচ্ছিল। দুই গণ্ড বিলম্বী ঘন কৃষ্ণ অকলা বলি কাল বহিয়া, কবরে বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়াছিল। দুই গাল, গণ্ড বিলম্বী মানে হচ্ছে দুই গাল, তারপরে কি কবরই বহিয়া, মানে খোপা টোপা এই সমস্ত চুল, এই যে কাদা টাদা যে পড়েছিল না তার বৃষ্টির জলে, এই সেই খোপা টোপা হয়ে চারিদিক দিয়ে যেন জল বয়ে যাচ্ছিল। তারপরে বলছে, তথাপি রাধারানী সেই এক পয়সা বনফুলের মালা বুকে করিয়া আঁকড়ে রেখেছিল, ফেলে নাই। এত কিছু হয়ে যাচ্ছে, এত জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তা পিচ্ছিল কর্দময়, সে বারবার পড়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু সে যে বনফুলের মালাটা কেটেছিল সেটাকে সে বুকে করে কিন্তু আগলে রেখেছে, সে কিন্তু সেটাকে কিন্তু ফেলে দেয়নি। তারপরে বলেছে, এমতো সময়ে অন্ধকারে অকস্মাৎ আসিয়া রাধারানী ঘাড়ের উপর পড়িল। হঠাৎ এই সময়ে কেউ একজন এসে রাধারানী ঘাড়ের উপর যেন
পড়ে গেল। রাধারানী এতক্ষণে উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। মানে এতক্ষণ যে রাধারানী কাঁদছিল, সে কাঁদতে কাঁদতে যে বাড়ি ফিরছিল, এতক্ষণ কিন্তু রাধারানী উচ্চস্বরে মানে হাউ হাউ করে জোরে জোরে কিন্তু কাঁদেনি। সে কিন্তু যেই তার অপরিচিত ব্যক্তি, তার যে হঠাৎ কেউ একজন তার ঘাড়ে এসে পড়েছিল, তখন সে কিন্তু উচ্চস্বরে কাঁদিয়া উঠিল। সে ঘাড়ের উপর আসিয়া পড়েছিল, সে বলিল, কে গা তুমি কাঁদো? যে তার ঘাড়ের উপর এসে পড়েছিল সে তাকে রাধারানীকে জিজ্ঞাসা করেছিল যে কি তুমি কাঁদছো? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। মানে পুরুষ মানুষের গলা, সে এটা বুঝতে পেরেছে। আর এটা শুনে রাধারানীর কান্না বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানীর এই ছোট্ট বুদ্ধি দিয়ে, তার যে ছোট্ট বালিকা, সে ছোট্ট বুদ্ধি দিয়ে সে বুঝে গিয়েছিল যে এটা পুরুষ মানুষের গলা, এ আমার কাছে পরিচিত লোক নয়। তবে পরিচিত না হলেও এই ব্যক্তি কিন্তু খুব ছিল দয়ালু মনের মানুষ। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। রাধারানী কান্না বন্ধ করে বলিল যে আমি দুঃখী লোকের মেয়ে, আমি বড্ড গরিব, ঠিক আছে, আমার কেউ নেই, শুধু মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? সেই পুরুষ যে তার ঘাড়ে এসে চাপিয়া পড়েছিল, সেই মানে অপরিচিত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় গিয়েছিলে? রা রা মানে হচ্ছে এখানে রাধারানী। আমি রথ দেখিতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? তারপরে আবার রাধারানী বলছে, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, মানে সে অপরিচিত ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইস, আমিও শ্রীরামপুর যাইব, চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিয়াতেছি। রাধারানীকে সেই ব্যক্তি বলিল যে কোথায় তোমার, কোন পাড়ায় তোমার বাড়ি, আমিও শ্রীরামপুরে যাবো, চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। রাস্তা তো বৃষ্টিতে কর্দময় হয়ে যে পিচ্ছিল হয়ে গেছে, সে কারণে সেই ব্যক্তি তাকে বলছে, রাধারানীকে বলছে, তুমি আমার হাতটা ধরো, নইলে তুমি পড়ে যাবে। এরূপ, আচ্ছা এটা দেখা যাচ্ছে না হয়তো। হুম। এরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। এইভাবে সেই ব্যক্তিটা মানে সে অপরিচিত ব্যক্তি রাধারানীকে নিয়ে চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল রাধারানী বড় বালিকা। যেহেতু অন্ধকার, সেই ব্যক্তিটা রাধারানী বুঝতে পারেনি যে তার বয়স কত, সেটা সে অনুমান করতে পারেনি, কিন্তু তার স্বর মানে তার কথা শুনে সে বুঝেছিল যে রাধারানী বড় বালিকা, মানে খুব ছোট্ট মেয়ে কিন্তু একটু বড় বালিকা যাকে বলে। ঠিক আছে। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। সে যখন যখন সেই বালিকাটি যখন তার হাত ধরেছিল, সে হাতের স্পর্শে সেই অপরিচিত ব্যক্তিকে বুঝতে পেরেছিল যে রাধারানী খুব ছোট্ট একটি মেয়ে। সে মানে খুব ছোট্ট বলতে কি, সে কথাবার্তা বলতে জানে, এই সমস্ত কিছু করতে জানে, মোটামুটি 8-10 বছর 12 বছরের একটা ছোট্ট বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত? সে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার বয়স কত? রাধারানী বলিল 10-11 বছর। এটা কিন্তু প্রশ্ন দেয়, রাধারানীর বয়স কত, তোমরা কেউ লিখবে না যে 11 বছর, এখানে বলেই দেওয়া রয়েছে, দেখো 10-11 বছর, মনে রাখবে 11 বছর হয়নি, ঠিক আছে, 11 বছর পরিপূর্ণ হয়নি, যেমন অপশনে থাকবে তেমনটা কিন্তু লিখবে। তারপরে আবার পুরুষটা বলছে রাধারানীকে, তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি তো ছেলে মানুষ, একলা রথ দেখতে গিয়েছিলে কেন? সে পুরুষ রাধারানীকে বলছে যে তুমি তো একদম ছোট্ট মেয়ে, তুমি রথ দেখতে গিয়েছিলে কেন একা একা? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথা বলিয়া সেই 1 পয়সা বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। সে ওই লোকের যে মিষ্ট কথায় সে ভুলে গিয়ে সেই লোকটিও কি করলো, তার যে ভিতরে যে তার 1 পয়সা, তার যে বনফুলের মালা কেন সে গেঁথে নিয়ে গিয়েছিল, তার যে ভেতরের কাহিনী, সেটা সে তার কাছ থেকে জেনে নিল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথের হাটে বেচিতে গিয়েছিল। রথ দেখিতে যাকি নাই, সে মালা বিক্রিও হয় নাই, এক্ষণে বালিকা হৃদয়ের মধ্যে লুকায়িত রয়েছে। মানে সে ব্যক্তিটা কিন্তু বুঝতে পেরেছিল যে রাধিকা রথ দেখতে মেলায় যায়নি, সে গিয়েছিল তার যে পথ্যের জন্য, তার মায়ের পথ্যের জন্য, সেই 1 পয়সার মালা, বনফুলের মালা বিক্রি করে রোজগার করে সেখান থেকে মায়ের অন্ন নিয়ে যাবে বা পথ্য সংগ্রহ করবে।
সেটা সেই ব্যক্তি কিন্তু এমনই তার মানে কণ্ঠস্বর, সে এমনই মিষ্ট মিষ্ট কথা বলেছে, তাতে তার কাছ থেকে কিন্তু রাধারানীর কাছ থেকে তার ভেতরের যে লুকায়িত যে কথাটা, সেটা কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু জেনে নিয়েছে। পরের লাইনে তিনি বলছেন, তখন সে বলিল, আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম। সে বলছে যে আমি এক ছড়া মালা চাইছিলাম, মানে আমি খুঁজতেই এসেছিলাম। আমার বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পড়াইব। রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো, আমি কিনি। রথের হাট এই বৃষ্টিতে ভেঙে যাওয়ায় আমি মালা কিনতে চেয়েছিলাম, কিন্তু মালা কিনতে পারিনি। তুমি তো মালা বেচো, তাহলে আমায় দাও, আমি সেটা কিনবো। রাধারানীর আনন্দ হইল। এটা কিন্তু প্রশ্ন দেয়, রাধারানীর আনন্দ হইল কেন? ঠিক আছে, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছ থেকে দাম লইব কি প্রকারে? না হইলে আমার মা খেতে পাবে না, তা নেই। রাধারানী ভাবছে যে আমাকে এত যত্ন জাপ্তি করে যে আমাকে হাত ধরিয়া আমাকে যে বাড়ি পৌঁছে দিচ্ছে, আমি তাহার কাছ থেকে মালার দাম নিব কিভাবে? কিন্তু আমারও তো দরকার, আমারও তো মায়ের পথ্যের জন্য আমাকে তো নিয়ে যেতেই হবে। ঠিক আছে, তাহলে তার নেই। এরপরে বলছে, এই ভাবিয়া রাধারানী মালা সমব্বি বেহারি দিয়াল। সমব্বি বেহারি মানে হচ্ছে তার সঙ্গী, মানে তার সঙ্গে সঙ্গে যে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে সমব্বি বেহারি। ঠিক আছে, সমব্বি বেহারি বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। বলছে এটার দাম 4 পয়সা, এই নাও, তুমি নাও। সমব্বি বিহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে। রাধারানী তাকে বলল যে তাকে 4 পয়সা দেওয়ায় সে রাধারানী সেটা বুঝতে পারে, এবং সে বলল, এটা কি পয়সা, এটা যে বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখিতেছো না, 2টা বই দিই নাই, মানে ডবল পয়সা, তুমি দেখতে পাচ্ছ না, দেখো না 2টো পয়সা রয়েছে। রাধারানী বলছে যে, তাই অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? বলছে, তা ঠিক আছে, কিন্তু অন্ধকারে হচ্ছে টাকাটা বড্ড চকচক করছে, তুমি ভুলে টাকা দিয়ে দাওনি তো? 4 পয়সা মানে কি, দুটা মানে 2 পয়সা 2 পয়সা, এই কারণে বলছে ডবল পয়সা, মানে 2টো পয়সা রয়েছে, তুমি বুঝতে পারছো না, এটা বলছে। তখন সে রাধারানী বলছে যে এটা তো অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে আমায় বেশি বেশি দিয়ে দাওনি তো, বা টাকা দিয়ে দাওনি তো? বলছে, না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। বলছে এটা কয়েনটা একদম নতুন, সে কারণেই এটা চকচক করছে। রাধারানী বলছে, তা আচ্ছা, ঘরে গিয়া প্রদীপ জেলে দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়া দেব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। রাধারানী বলছে, আমি ঘরে গিয়ে একটু প্রদীপ জেলে দেখি, যদি এটা দেখি পয়সা নয়, তাহলে তোমাকে আমি ফিরিয়া দেব। ততক্ষণে তোমাকে একটু বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। কিছু পরে তাহারা রাধারানী মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। রাধারানী কুটির দ্বারে এসে পৌঁছালো এবং সেই ব্যক্তিটিকে বলল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমি এটা দেখি প্রদীপ জ্বালিয়া যে এটা টাকা নাকি এটা পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। সে ব্যক্তিটি তাকে বলল যে তুমি আগে ভিজে কাপড়টা ছেড়ে নাও, তারপরে তুমি প্রদীপ জ্বালিয়ে দেখো যে ওটা টাকা কি পয়সা। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়েছি, তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। রাধারানী বলছে যে আমার আর কাপড় নাই, একটা ছিল, সেটাকে আমি কেটে দিয়েছি, কিন্তু আমার কোনো অসুবিধে হবে না, মানে ব্যামো মানে হচ্ছে এখানে অসুখ, মানে সে ভিজে কাপড় পরা তার অভ্যেস রয়েছে। আঁচলটা নিগড়ে পরিব এখন, মানে আঁচলটা নিগড়ে এখন ওদিকটা আমি পরে নেব, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। ব্যক্তিটি বলছে, আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। যেহেতু তার ঘরে তেল নেই, সে কারণে কি করেছিল, চালের খড় পাড়ছিল, চকমকি মানে দুটো পাথরে পাথরে এরকম করে ঠুকে, আগেকার দিনে আগুন জ্বালাতো না, সে পাথরে পাথরে ঠুকে সে শেষ পর্যন্ত আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হলো, যেহেতু সে এইভাবে কোনোদিন আগুন জ্বালায়নি, তাই একটু তার বিলম্ব, মানে একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। ঠিক আছে, আলো জ্বালিয়া রাধারানী দেখিল, টাকা বটে, পয়সা নয়। আলো জেলে সে দেখলো যে সে ঠিকই ধরেছে, সেটা পয়সা নয়, এটা টাকা। তখন রাধারানী বাইরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়েছে। রাধারানী বাইরে বেরিয়ে এসে চারিদিকে খুব ভালো করে খুঁজে দেখলো যে যেই ব্যক্তিটি তাকে টাকা দিয়েছে সেই ব্যক্তিটি নাই, সে চলে গিয়েছে।
রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিল, মুখপানে চাহিয়া রইল, সকাতরে বলিল, মা এখন কি হবে? রাধারানী বিষণ্ণ মানে খুব দুঃখী দুঃখী ভাবে সে তার মাকে সমস্ত ঘটনা বলল। এরপরে সে তার মায়ের মুখাপানে চাহিয়া রইল, মানে মুখের দিকে তাকিয়ে রইল, দিয়ে এবং বলল যে, মা তাহলে এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা আমাদের দুঃখ শুনিয়াই দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়াই খরচ করি। এখানে তার মা বলছে সে জেনে বুঝেই টাকা দিয়েছে, সে দাতা, সে একজন দান করা ব্যক্তি, ঠিক আছে? সে জেনে বুঝেই টাকা দিয়েছে, কিছু করার নেই, আমরাও ভিখারি হইয়াছি, আমরা দান গ্রহণ করিয়াই খরচ করি। চলো নেক্সট পেজে রয়েছে, তাহার এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময়ে কি আসিয়া তাহাদের কুটিরে আগর ফেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। তাহাদের এইরূপ কথাবার্তা হচ্ছে রাধারানী এবং রাধারানী মায়ের মধ্যে। এই সময়ে তাহাদের কুটিরের বাইরে, তার সেই গ্রামের ছোট্ট বাড়িটির বাইরে কেউ একজন এসে দরজায় ডাকাডাকি করছে, শোরগোল মানে তাকে চেঁচামেচি করে তাকে ডাকছে। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিতেছিল সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। রাধারানী মনে ভেবেছিল সেই অপরিচিত ব্যক্তিটি কিন্তু মনে হচ্ছে যেন আবার ফিরিয়ে আসছে। পোড়া কপাল, তিনি কেন পোড়া মুখ কাপড়ে মিনছে? তার মা বলছে যে পোড়া কপাল, পোড়া কপাল মানে সে কাউকে দেখে হয়তো এই ইঙ্গিত করেছেন, সেটা আমরা জানবো তিনি কে, কিন্তু কেন পোড়ামুখ কাপড়ে মিনছে? মিনছে মানে মানুষকে খুব খারাপ ব্যঙ্গ করে বলা হয় মিনছে। আর পোড়ামুখ মানে হচ্ছে মানে যার মুখ দেখতে চায় না, ঠিক আছে? এই রকম কথার পরিপ্রেক্ষিতে রাধারানীর মা এ কথা বলেছে। কাকে বলেছে সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? বলছে পোড়ামুখ এ তো কাপড়ে মিনছে। তারপরে বলছে রাধারানী মার কুটিরে বাজারে অনতি দূরে, মানে বাজার থেকে একটু দূরে রাধারানী মার যে ঘর ছিল সেটা। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। এই পদ্মলোচন সাহার একদম খুব কাছেই একটি কাপড়ের দোকান ছিল, এই কুটিরের, রাধারানী মার কুটিরের একটু কাছেই। পদ্মলোচন খোঁজ পোড়া মুখো কাপড়ে ফিনছে। এখন বুঝতে পারলাম পোড়া মুখো কাপড়ে মিনছে কে। পোড়া মুখো কাপড়ে মিনছে হচ্ছে এখানে পদ্মলোচন সাহা, একজন কাপড় ব্যবসায়ী, যাকে রাধারানীর মা বলেছে পোড়া মুখো কাপড়ে মিনছে। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে লইয়া আনিয়াছিল, এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানী এই কাপড়। তখন বলছে একজন এক জোড়া মানে দুটো, ঠিক আছে? এক জোড়া মানে দুটো কুঞ্জদার, মানে আমরা বিভিন্ন শাড়ির ভাগ বলি না, যে হ্যান্ডলুম, ঠিক আছে, বেনারসি, এরকম ভাগ বলি না, কাতান সিল্ক, ঠিক আছে, বলি তো, সেরকমই একটা ভাগ হচ্ছে শান্তিপুরের কুঞ্জদার, খুব বিখ্যাত শাড়ি। সেই কুঞ্জদার শাড়ি কাপড় হাতে নিয়ে ওই পোড়া মুখ কাপড়ে মিলতে মানে পদ্মলোচন সাহা তার বাড়িতে এসে রাধারানীকে দুটো কাপড় দিল। রাধারানী বলিল, ওমা আমার কিসের কাপড়? রাধারানী বলছে, ওমা আমার কিসের জন্য এই কাপড়? পদ্মলোচন সে বাস্তবে পোড়া মুখ কিনা তাহা আমার সবিশেষ আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। রাধারানীর কথা শুনে অবাক হইল, আর পোড়ামুখ যে সত্যিকারই পোড়ামুখ সে সবিশেষ সেটা তার জানা নেই। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে আসো। তাহলে ওই ব্যক্তি কিন্তু আগে থেকে জেনেছিল যে রাধারানীর একটি কাপড় যেটা ছিল সেটা তার কাঁচা হয়ে গেছে, সে ভিজে কাপড় পরিয়া ছিল। সেই কারণেই সে পদ্মলোচন সাহা, যেহেতু রাধারানী মার কুটিরের সামনেই ছিল পদ্মলোচন সাহার কাপড়ের দোকান, সেখানে গিয়ে দুটো কাপড় কুঞ্জদার শাড়ি কিনে ওই ব্যক্তিকে বলে যে রাধারানীকে ওই দুটো কাপড় দিয়ে দিতে। নেক্সট বলছে যে রাধারানী তখন বলিল, ও মা সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। বলছে রাধারানী বুঝতে পেরেছে যে সেই অপরিচিত ব্যক্তি তাকে কাপড় কিনে পাঠিয়েছে। বলছে, হ্যাঁ গা পদ্মলোচন। তাকে আবার জিজ্ঞাসা করছে, রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। তাহলে এটা কিন্তু প্রশ্ন দেয়, ইহাদের কাছে সুপরিচিত, কে সুপরিচিত এবং কবে থেকে সুপরিচিত বা কখন কেন, এটা কিন্তু প্রশ্ন দেয়। তাহলে কে সুপরিচিত ছিল? পদ্মলোচন সাহা। কাদের কাছে? রাধারানী এবং রাধারানীর মায়ের কাছে। তারপরে বলছে, অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল, মানে তাদের যখন অবস্থা ভালো ছিল, পূর্বে যখন তাদের অবস্থা ভালো ছিল, বড়লোক ছিল, তখন কি হয়েছে, তখন 4 টাকার কাপড়ের শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন।
চিন্তা করো কিরকম মানে ধরিবাজ কাপড় ব্যবসায়ী। সে কি করেছে, 4 টাকার কাপড়কে শপথ দিয়ে সে বলতে মা কালীর দিব্যি বলছি, আমরা যেরকম বলি যে মা কালীর দিব্যি বলছি, এটা এরই দাম রয়েছে। সে কি করতো, সেই শপথ দিয়ে 12.5 আনায়, যে 8 টাকার 12.5 আনা কাপড়ের দাম বলতো, আবার কি মুনাফা মানে লাভ 2 আনা, সেটার জন্য সে কত টাকায় বিক্রি করতো জানো, 8 টাকা 14.5 আনায় সে কাপড় বিক্রি করতো। তাহলে চিন্তা করো কিরকম, এই যে ধরিবাজ ব্যবসায়ী, ঠিক আছে। বলছে, তারপরে বলছে, হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? বলছে সেই যে বাবুটা তোমাকে বলেছে যে ওই শাড়িটা তো রাধারানীকে পৌঁছে দিতে, তুমি সেই বাবুটাকে চিনো? তখন পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? রাধারানী বলছে না। পদ্মলোচন বলছে, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। অর্থাৎ পদ্মলোচন বলছে, আমি ভাবছি তোমাদের হয়তো কুটুম্ব, আমি চিনি না। নেক্সট চলো, যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মায়ের মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রিয়া করিয়াছিল, আর অধিক কথা কহিবার প্রয়োজন হয় নাই। বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেল। সে ভাবছে, আমি তো আমার কাপড় 8 টাকা 14.5 আনায় বিক্রি করে দিয়েছি, আমার এত কথার মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই। সে কাপড় দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়, ঠিক আছে। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙিয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। সে যে টাকা পথ্য টাকা যে সে পেয়েছিল, সে মালা বিক্রি করে, সেই টাকার জন্য উদ্যোগ, সে মায়ের পথ্যের উদ্যোগে সে বাজারে গিয়েছিল। বাজারে করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিয়ে, সে বাজারে গিয়ে তেল কিনে এনে সে প্রদীপ জ্বাললো। মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, খুব সামান্য মার জন্য রান্না করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। সে স্নান করে মাকে খাবার দেবে, এই জন্য সে ঘর পরিষ্কার করে সে কি করলো, ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখান কাগজ কুড়িয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? সে ঘর ঝাঁটাইতে গিয়ে একখান কাগজ পেয়েছিল, সেই কাগজটা তুলে তার মাকে জিজ্ঞাসা করতে, বলছে এটা কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট। ঠিক আছে, রাধারানী বলিল, তবে কি তিনি ফেলিয়া গিয়েছেন? মা বলিলেন, হ্যাঁ। রাধারানীর মা বলছেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। তাকে বলছে, রাধারানীকে বলছে, দেখো এখানে তোমার নাম লেখা আছে, এটা তোমাকে দিয়া গিয়েছেন। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। রাধারানী যেহেতু বড় ঘরের মেয়ে, তার একটু বিদ্যা বোধ বুদ্ধি ছিল, সে মানে পড়াশোনা একটু একটু জানতো। সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। সে ভাবলো যে হ্যাঁ ঠিকই তো, এখানে তো লেখা আছে। মা, রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা টাকা বলে, এজন্য নাম লেখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। অবশেষে আমরা জানতে পারলাম সেই অপরিচিত ব্যক্তি যে এতক্ষণ ধরে আড়ালে রাধারানীদেরকে সাহায্য করে যাচ্ছে, তার নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। সেই ব্যক্তি তাহার নাম এবং রাধারানীর নাম লিখে তাদের ঘরে একখানা নোট ফেলে রেখে গেছেন। বোঝা গেল কি সহৃদয় ব্যক্তি। রাধারানীদের খুব এই দুঃসময়ে তাদেরকে কিছু কাপড় এবং কিছু মায়ের পথ্যের অসুস্থতার খবর জেনে তাকে কিছু মানে ভেতর থেকে মানে লুকানো অবস্থায় তাকে জানতে দেয়নি, জানলে তো সে নেবে না, সে কারণে তাকে সে বাইরে মানে ভেতরে ভেতরে তাকে সাহায্য করেছিল। লাস্ট তারাই বলেছে, পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল। পরের দিনে মায়ে আর মেয়ে মানে মা আর রাধারানীর মা এবং রাধারানী দুজনে মিলে এই রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, মানে অনেক খোঁজাখুঁজি করিল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমতো কোনো সন্ধান তারা পাইল না। শ্রীরামপুর বা তার আশেপাশে এলাকায় রুক্মিণী কুমার রায় নামে যে কেউ আছে এরকম তারা কোনো সন্ধান বা খোঁজাখুঁজি করেও তার নাম মানে সন্ধান পায়নি। নোটখানি তারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। নোটখানা তারা না ভাঙিয়া তারা কিন্তু তুলে রেখে দিয়েছিল। এই লাস্ট লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 5 মার্কসের জন্য। এখানেই শেষ হয়েছে তোমাদের গল্প। আগেই বলেছি তোমাদের একটা উপন্যাস থেকে নেওয়া এই ছোট্ট অংশ। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন গল্প বা কবিতা আমার কাছ থেকে বুঝতে চাও বা শিখতে চাও তাহলে কিন্তু সেটাও আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আমি জানি অনেক ভাই বোন বা অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা গল্পের বই পড়তে বা টেক্সট বই পড়তে একটুও পছন্দ করো না, কিন্তু তোমাদের এমসিকিউ এসএকিউ কিন্তু টেক্সট থেকেই আসবে।
কোনো সহায়িকা বই পড়লেও হয়তো সেই প্রশ্ন তুমি উত্তর করতে পারবে না, কারণ সব সহায়িকা বই তো আর সমস্তটা লেখা থাকে না, তাই না? তার জন্য তোমাকে টেক্সট বই পড়তে হবে। তাই যাদের গল্প পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে, তাদের জন্য আজকের এই ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর টপিকের আলোচনা নিয়ে।